শিক্ষার্থীরা, এনইপি 2020-তে তোমরা যারা যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছ, সম্প্রতি তোমাদের ইউনিভার্সিটি থেকে এরকম একটা নোটিশ পাবলিশ হয়েছে। তোমরা অনেকেই জানো যে এই নোটিশে কি লেখা রয়েছে। প্রত্যেকে অবগত আছো, এই নোটিশে লেখা রয়েছে তোমরা কারা কারা সিক্স সেমিস্টারের পর 7 সেমিস্টার কিংবা 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে। তো আমি ডিসকাস করব যে আসলে তোমরা কারা কারা সিক্স সেমিস্টারের পর 7 সেমিস্টার কিংবা 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, বা সিক্স সেমিস্টারের পর 7 বা 8 সেমিস্টার পড়াশোনা করলেই বা কী হবে আর না করলেই বা কী হবে। আবার এই নোটিশে লেখা রয়েছে যারা 73 ক্রেডিট অর্জন করতে পারবে তারাই 7 এবং 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে। কিন্তু তোমরা অনেকে কনফিউজড হয়ে রয়েছো যে তোমাদের কি 73 ক্রেডিট রয়েছে বা কাদের এই 73 ক্রেডিট রয়েছে, বা এই ক্রেডিটের ক্যালকুলেশনটা কিভাবে হয়। পুরো বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাশন করব। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ আলোচনাটি শুনবে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে যে এই সিক্স সেমিস্টারের পর তোমাদের প্রয়োজন রয়েছে কিনা 7 বা 8 সেমিস্টার কমপ্লিট করার বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার, বা এই সিক্স সেমিস্টারের পর তোমরা কি সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা, ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর যদি মনে করো যে এই সিক্স সেমিস্টারের পর তোমরা আর পড়াশোনা করবে না, এখন চাকরি পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করবে, প্রিপারেশন নেবে, সেই বিষয়টাও আমি এই ভিডিও শেষে ডিসকাশন করব। সুতরাং ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ আলোচনাটি দেখবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো তোমাদের নোটিশের মধ্যে কি লেখা রয়েছে ওই বিষয়টাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে সহজে তোমাদের আমি বুঝিয়ে দিতে পারি যে এই নোটিশে কি লেখা রয়েছে, বা তোমরা কারা কারা 7 সেমিস্টার বা 8 সেমিস্টার পড়াশোনা করতে পারবে। প্রথমত একটা বিষয় এখানে উল্লেখ রয়েছে, দেখো যে 2 ইয়ার পিজি প্রোগ্রাম। পিজি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যে কোর্সটা করো, মাস্টার ডিগ্রি কোর্সটা, ওইটাকেই পিজি প্রোগ্রাম বলা হয়। আর এতদিন যাবত তোমরা যে কোর্সটা করে আসছো সেটা হচ্ছে ইউজি প্রোগ্রাম, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। তো আমাদের কোর্সের মধ্যে লেখা আছে, দেখবে যে FY UG, এটা হচ্ছে তোমাদের এনইপির কোর্সের নাম, মানে 5 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা। তো এই প্রোগ্রামের মধ্যে কিন্তু তোমরা সিক্স সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করে এসেছ। তো এখানে বলা হয়েছে, দেখো যে এফেক্টিভ ফ্রম একাডেমিক ইয়ার 2026-27, 2026-27, এবার আমাদের যে একাডেমিক ইয়ারটা, অর্থাৎ এই জুন জুলাই মাস থেকে যে একাডেমিক ইয়ারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 26-27-এর একাডেমিক ইয়ার। এই 26-27-এর একাডেমিক ইয়ারে 2 ইয়ার পিজি প্রোগ্রাম, অর্থাৎ 2 বছরের পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। যারা সিক্স সেমিস্টার কমপ্লিট করার পর সরাসরি এই কোর্সে ভর্তি হবে, এটা তাদের জন্য, এটা ইউনিভার্সিটিতে রয়েছে। আবার কথা হচ্ছে, সবাই কি ভর্তি হতে পারবে? না, সবাই পারবে না। কিছুদিন আগে ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা হয়েছে, তোমরা প্রত্যেকে অবগত রয়েছে। অনেকে আমার কাছ থেকে নোটস নিয়েও পরীক্ষা দিয়েছিল, ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা, সিইউটি পরীক্ষা যেটা হয়েছিল। তো ওই পরীক্ষা যারা যারা দিয়েছে, যারা যারা সিলেকশন পাবে, তারাই এই 2 বছরের জন্য এই পিজি প্রোগ্রামে ভর্তি হতে পারবে ইউনিভার্সিটিতে সরাসরি। এবার কথা হচ্ছে, যারা এই এন্ট্রান্স পরীক্ষা দাওনি, তোমরা কি পারবে 2 বছরের পিজি প্রোগ্রাম করতে? হ্যাঁ, তোমরাও পারবে, তবে ইউনিভার্সিটিতে পারবে না। ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা পারবে না। তোমাদের ভর্তি হতে হবে যে ইকফা ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, ইগনুতে ভর্তি হতে পারবে। অর্থাৎ অন্যান্য যে বেসরকারি ইউনিভার্সিটিগুলো রয়েছে ওইগুলোর আন্ডারে তোমরা পড়তে পারবে, যেখানে তোমাদের টাকা খরচ করে পড়তে হবে। কিন্তু ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের আগে থেকেই চিন্তা ভাবনা করা উচিত ছিল, সিইউটি এন্ট্রান্স পরীক্ষাটা দেওয়া উচিত ছিল। তো তোমরা যারা এই এন্ট্রান্স পরীক্ষা দাওনি, এবার বিকল্প চিন্তা করব যে আমরা কিভাবে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবো। তাহলে তোমাদেরকে কি করতে হবে? 7 সেমিস্টার 8 সেমিস্টার কমপ্লিট করতে হবে। যারা 7 সেমিস্টার বা 8 সেমিস্টার কমপ্লিট করবে, তাহলে আরও 1 বছর লাগবে তোমাদের, কারণ এখন তোমাদের 3 বছর হয়েছে এনইপিতে, সিক্স সেমিস্টার পর্যন্ত 3 বছর। আরও 1 বছর, আরও 2টা সেমিস্টার যখন তোমরা করবে, অর্থাৎ 7 সেমিস্টার 8 সেমিস্টার, তখন তোমরা কি করতে পারবে? এই পিজি কোর্সে আবার ভর্তি হতে পারবে। তখন কিন্তু তোমাদের 2 বছর লাগবে না, শুধুমাত্র 1 বছরের জন্য পড়াশোনা করলেই হবে ইউনিভার্সিটিতে। যেমন এখানে দেখো লেখা রয়েছে যে 1 ইয়ার পিজি প্রোগ্রাম। এই 1 ইয়ার পিজি প্রোগ্রামটা এফেক্টিভ ফ্রম একাডেমিক ইয়ার 2027-28, 2027-28-এ, অর্থাৎ আগামী বছরের সেই জুন জুলাই মাসে আবার আরেকটা সেশন শুরু হবে ইউনিভার্সিটিতে। সেটা হবে 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের একটা কোর্স শুরু হবে। এই বছর যেটা পিজি প্রোগ্রামে রয়েছে সেটা হচ্ছে 2 বছরের, অর্থাৎ আগের অর্ডিনারি নিয়মে, আগে যেরকম নিয়মটা ছিল যে 2 বছরের জন্য ইউনিভার্সিটিতে পড়তে হতো, সেই নিয়মটা।
আর তোমরা যারা 6 সেমিস্টারের পর 7 সেমিস্টার বা 8 সেমিস্টার পড়াশোনা করবে, তো তোমাদের জন্য থাকবে 1 বছরের পিজি প্রোগ্রাম। 1 বছরের কি পিজি প্রোগ্রাম। তো যেটা 2027-28 শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। তো এক্ষেত্রে বলা হয়েছে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে তোমরা যারা পড়বে, তোমরা ২ টা কোর্স নিয়ে পড়তে পারবে। একটা কোর্স হচ্ছে যে ব্যাচেলর্স ডিগ্রি উইথ অনার্স। আরেকটা হচ্ছে ব্যাচেলর্স ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ। এবার কথা হচ্ছে তোমরা কারা এই ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স নিয়ে পড়বে আর কারা ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়বে। এটা তোমাদের ব্যক্তিগত চয়েস। তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা নিয়ে পড়তে পারো। হয়তো অনার্স নিয়ে পড়তে পারো, নয়তো অনার্স অ্যান্ড রিসার্চ দুইটা নিয়ে পড়তে পারো। যে অনার্স অ্যান্ড রিসার্চটা এটা অনেকটা পিএইচডির মতো, যে আমরা একটা কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে আমরা রিসার্চ করি না, গবেষণা করি না, গবেষণা করে আমরা ডক্টরেট ডিগ্রি অর্জন করি না, ওইটা যেই পথের পড়াশোনা, অর্থাৎ যেই সিস্টেমে ওই পড়াশোনাটা হয় ওই সিস্টেমে তোমাদেরকে এই অনার্স অ্যান্ড রিসার্চ এটা পড়াশোনা করতে হবে। তো আমি আলোচনা করব এই ভিডিওতে, যদি তোমরা অনার্স নিয়ে পড়াশোনা করো তাহলে কারা কারা পড়তে পারবে, যদি অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়তে পারো তাহলে কারা কারা পড়তে পারবে। মনে রাখবে, যারা অনার্স নিয়ে পড়তে পারবে তারাই ইচ্ছা করলে অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়তে পারবে। ওই দুইটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, বা এত পার্সেন্ট নম্বর পেলে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে, বা এত পার্সেন্ট নম্বর পেলে তোমরা অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়তে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি আলোচনা করব যে এই 6 সেমিস্টারের পর কারা পারবে। এত যে এটা কনফিউশন ছিল, আমরা সবাই টেনশনে ভুগেছিলাম যে আমরা শুনে এসেছি যে 75% মার্ক যদি থাকে বা তার বেশি যদি থাকে তাহলে আমরা 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়াশোনা করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। কিন্তু যে নোটিশটা তোমাদেরকে রিসেন্টলি দিয়েছে ওই নোটিশে 75%-এর কথা উল্লেখ নেই, এখানে নতুন কথা উল্লেখ রয়েছে, নতুন কিছু, নতুন ঘোষণা দিয়েছে তোমাদের জন্য কারা কারা তোমরা করতে পারবে, এবং এই ঘোষণাগুলো অনেকটাই সহজ হয়ে গেছে। তো আমি ডিসকাশন করছি যে কারা কারা পড়তে পারবে, বা 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের মার্ক কীরকম থাকতে হবে বা কীরকম রেজাল্ট তোমাদের করতে হবে ওই বিষয়টা। তো তার আগে চলো আমরা আলোচনা করে নেই, তোমরা যারা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার পড়াশোনা করবে তোমাদের পড়াশোনার ধরনটা কীরকম হবে। যেমন 7 সেমিস্টারে তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে, শুধুমাত্র অনার্স, কারণ দুইটা কোর্স, যে একটা হচ্ছে অনার্স আরেকটা হচ্ছে অনার্স অ্যান্ড রিসার্চ। যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে তোমাদের 7 সেমিস্টারে মেজর সাবজেক্ট আগের মতোই 1টা 2টা 3টা 4টা থাকবে। অর্থাৎ মেজর সাবজেক্টে পেপার থাকবে কয়টা, 1টা 2টা 3টা 4টা। যেমন তোমরা পেপার 16 পর্যন্ত পড়াশোনা করেছো, 7 সেমিস্টারে পড়বে 17, 18, 19, 20, আর মাইনরে একটা পেপার পড়বে। অর্থাৎ যেরকমভাবে তোমরা 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে 4টা করে মেজরের পেপার পড়ে এসেছো, সেমভাবে তোমাদের মেজরের 4টা পেপার পড়তে হবে, মাইনরের একটা পেপার পড়তে হবে। এবং তোমাদের প্রত্যেকটার ক্রেডিট থাকবে 4 করে। তোমরা লক্ষ্য করবে তোমরা যে সেমিস্টারগুলো পড়াশোনা করে এসেছো প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা পেপারের জন্য 4 ক্রেডিট করে তোমাদের ছিল। প্রত্যেকটার জন্য ছিল 4 ক্রেডিট করে। এরকম হিসাব করে দেখা গেছে যে 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল 122 ক্রেডিট হয়। তোমরা তোমাদের মার্কশিটে এই ক্রেডিটগুলো থাকে বা কোর্সের পাশাপাশি এই ক্রেডিটগুলো উল্লেখ থাকে সিলেবাসের মধ্যে। তোমরা দেখবে যে তোমাদের এই 6 সেমিস্টার পর্যন্ত টোটাল কত ক্রেডিট হয়। দেখা গেছে যে টোটাল 122 ক্রেডিটের উপর 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়। তো এক্ষেত্রে টোটাল 20 ক্রেডিট থাকবে তোমাদের 7 সেমিস্টারে, আর মার্কস আগের মতোই 60 + 40, অর্থাৎ 60 থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা আর 40 থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ইন্টারনাল পরীক্ষা। আর যারা 8 সেমিস্টার করবে 8 সেমিস্টারে আরও 4টা পেপার থাকবে মেজরের, অর্থাৎ 7 সেমিস্টারে যেমন 4টা, 8 সেমিস্টারও 4টা পেপার, 21, 22, 23, 24 নম্বর পেপার পর্যন্ত, আর মাইনরের একটা পেপার থাকবে। এই ক্ষেত্রেও ক্রেডিটগুলো থাকবে 4 করেই থাকবে, এবং টোটাল থাকবে তোমাদের 20 ক্রেডিট এবং 60 + 40 এই সিস্টেমই হবে। অর্থাৎ 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে যেমন তোমরা মেজরের 4টা পেপার মাইনরের একটা পেপার পড়েছো, সেমভাবে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারও মেজরে তোমাদের 4টা করে পেপার পড়তে হবে আর মাইনরে একটা করে পেপার পড়তে হবে যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে। এবার আমরা আসছি যারা অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়াশোনা করবে তোমাদের কীরকম হবে। যারা অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়াশোনা করবে 7 সেমিস্টারে তোমাদের সেমভাবে মেজরের 1টা 2টা 3টা 4টা পেপারই থাকবে, আর মাইনরের থাকবে একটা পেপার, অর্থাৎ সেম। যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে, যারা অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়াশোনা করবে তোমাদের প্রত্যেকের 7 সেমিস্টারে একই রকমভাবে মেজরে 4টা পেপার থাকবে, মাইনরে একটা পেপার থাকবে, আর ক্রেডিটগুলো সেম থাকবে। আর ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষার প্যাটার্নটাও সেম থাকবে 60 + 40। কিন্তু 8 সেমিস্টারে একটু পরিবর্তন হয়ে যাবে। 8 সেমিস্টারে মেজর পড়বে শুধুমাত্র একটা পেপার, মেজরে শুধু একটা পেপার থাকবে,
কিন্তু যেহেতু এটা অনার্স অ্যান্ড রিসার্চ, তোমাদের রিসার্চটা বেশি করতে হবে, গবেষণাটা বেশি করতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রজেক্টের উপরে, রিসার্চের উপরে বেশি জোর দিতে হবে, এবং এই ক্ষেত্রে রিসার্চের উপরে তোমাদের 12 ক্রেডিট দিয়ে দিয়েছে। মাইনরে পড়তে হবে একটা পেপার, মেজরে একটা পেপার, আর রিসার্চের উপরে 12 ক্রেডিট, 12 ক্রেডিট থাকবে। টোটাল তোমাদের 20 ক্রেডিটই থাকবে, এবং 60+40 এই সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে। তো এবার তোমরা চয়েস করবে, তোমরা কি শুধু অনার্স নিয়ে পড়বে নাকি অনার্সের রিসার্চ নিয়ে পড়বে। দুইটার আলাদা ভ্যালু থাকবে, কারণ রিসার্চ করা তো আর চারটাখানি কথা না, এবং রিসার্চ সবাই কিন্তু রিসার্চটাকে চুজ করবে না। কারণ রিসার্চ যারা করবে তারা কিন্তু এরকম না যে একজন প্রাইভেট মাস্টার রাখবে, এবার প্রাইভেট মাস্টারে তার রিসার্চটা করে দেবে, এরকম না। কিন্তু নিজের রিসার্চ নিজে করতে হবে, নিজে গবেষণা করতে হবে, প্রজেক্ট নিজে তৈরি করতে হবে, তখনই কিন্তু এই অনার্স অ্যান্ড রিসার্চ তোমার কমপ্লিট হবে। সুতরাং তোমরা তোমাদের নিজেদের ক্যাপাসিটি অনুসারে, অ্যাবিলিটি অনুসারে অনার্স অথবা অনার্স অ্যান্ড রিসার্চ যে কোনো একটা সাবজেক্ট তোমরা চুজ করবে। তো এবার আমরা আলোচনা করব মেন বিষয়টা, যেটা নিয়ে তোমাদের প্রত্যেকের কনফিউশন, যে এলিজিবিলিটি কি, অর্থাৎ তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, যোগ্যতা কি কি থাকতে হবে অনার্স নিয়ে পড়ার জন্য বা অনার্স অ্যান্ড রিসার্চ নিয়ে পড়াশোনা করার জন্য। তো এখানে তোমাদের স্পষ্ট বলে দিয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল 122 ক্রেডিট হয়। মার্কশিটের মধ্যে লেখা থাকে ক্রেডিটগুলো, আমি তোমাদের হিসাব করে দেখিয়ে দেব, বা এখানে আমি তোমাদের জন্য সুবিধার জন্য একটা মার্কশিট রেখেছি, যেটা কোনো একটা স্টুডেন্টের মার্কশিট, ওই মার্কশিটে ক্রেডিটটা রয়েছে। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্রেডিটগুলো কিভাবে হয়। যেমন এইখানে তোমাদের মার্কশিটের রেজাল্টটা আমি শুধুমাত্র তুলেছি, কোন স্টুডেন্টের এটা আমি উল্লেখ করিনি। তো তোমাদের মার্কশিটও দেখবে এরকমভাবে লেখা থাকবে, যে স্টুডেন্টটা এক্ষেত্রে দেখো যে সেমিস্টারে এসজিপিতে 5.70 মার্ক পেয়েছে, তো 5.70 মার্ক সে পেয়েছে। এবার সে ক্রেডিট কত পেয়েছে, এখানে দেখো এটা খুব সম্ভবত থার্ড সেমিস্টারের একটা মার্কশিট। থার্ড সেমিস্টারে তার মেজর ছিল 2টা পেপার, এবং মেজরে দেখো প্রথম পেপারটাতে সে 4 ক্রেডিট পেয়েছে, পরেরটাতেও 4 ক্রেডিট, মাইনরে সে 4 ক্রেডিট পেয়েছে। এবার এক্সট্রা যে সাবজেক্টগুলো ওইগুলোতে যেরকমভাবে 3 ক্রেডিট, 3 ক্রেডিট এবং 2 ক্রেডিট ছিল, এরকম না বাকিগুলো 4 ক্রেডিট ছিল, সে তার থেকে কম পেয়েছে। ক্রেডিট পাওয়ার সিস্টেমটা কি, তুমি যদি ইউনিভার্সিটিতে এনইপি 2020-তে কোনো একটা সেমিস্টার ব্যাক না পেয়ে প্রত্যেক পেপারে যদি পাস করো, তুমি ফুল ক্রেডিট পাবে। যেমন সে মেজরে 2টা পেপারে 4 ক্রেডিট করে পেয়েছে, মেজরে 4 ক্রেডিট করেই থাকে প্রত্যেকটা পেপার, তার মানে সে ব্যাক পায়নি, সে পাস করেছে, তার মানে ফুল ক্রেডিট পেয়েছে। এবং দেখো সে কিন্তু 20 ক্রেডিটে পেয়েছে, প্রত্যেকটা সেমিস্টার তোমাদের 20 ক্রেডিটে পরীক্ষা হয়। তুমি তোমার মার্কশিটে দেখবে তুমি 20 থেকে 20 ক্রেডিট পেয়েছো কিনা। যারা 20 ক্রেডিট বা তার কম পেয়েছে, তারা দেখবে কোনো না কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছে। অর্থাৎ তুমি যদি ব্যাক না পেয়ে 6 সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করো, তুমি কিন্তু 122 ক্রেডিট থেকে 122 ক্রেডিটে অর্জন করতে পেরেছো। এবার যারা ব্যাক পেয়েছে, একটা সাবজেক্ট ব্যাক পেয়েছে, 2টা সাবজেক্ট ব্যাক পেয়েছে, তখন কিন্তু তাদের ক্রেডিটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন 4 ক্রেডিটের মধ্যে 0 ক্রেডিট থাকবে। এমন না যে ব্যাক যারা পেয়েছে 4 থেকে 3 পেয়েছে, 2 পেয়েছে, এরকম না। কিন্তু তুমি পাস করলে ফুল ক্রেডিট, আর ফেল করলে 0 ক্রেডিট। তো ওইভাবেই তোমার ক্রেডিটের হিসাব হবে। এবং বলা হয়েছে 6 সেমিস্টার পর্যন্ত কোনো স্টুডেন্ট যদি টোটাল 73 ক্রেডিট অর্জন করতে পারে, তাহলে সে 7 সেমিস্টার আর 8 সেমিস্টার সে পড়তে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তুমি তোমার মার্কশিটে দেখবে যে প্রত্যেকটা মার্কশিটে 20 ক্রেডিট বা তার চেয়ে কমও যদি থাকে, প্রত্যেকটা মার্কশিটের ক্রেডিটগুলো একসাথে যোগ করবে। মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে, আমি আরেকটু ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে মনে করো যে ফার্স্ট সেমিস্টারে তুমি 20 থেকে 20 ক্রেডিটে পেয়েছ। ফার্স্ট সেমিস্টারে সেমিস্টার 1-এ তুমি 20 ক্রেডিটে পেয়েছো। এবার সেমিস্টার 2-তে তুমি 2টা সাবজেক্টে ব্যাক পেয়ে গেছো, ধরে নিলাম মেজরের 2টা পেপারে তুমি ব্যাক পেয়ে গেছো, তোমার 4 করে 8 ক্রেডিট কিন্তু কমে গেছে, তাহলে তুমি কিন্তু 12 ক্রেডিট পেয়েছো সেকেন্ড সেমিস্টারে। এবার সেমিস্টার 3তে তুমি মনে করো 16 ক্রেডিট পেয়েছো। এবার সেমিস্টার 4-এ তুমি আবার মনে করো ব্যাক পেয়ে গেছো একটা পেপারে, তখন তোমার দেখা গেল যে আবার 16 ক্রেডিট তুমি পেয়েছো। এভাবে তোমার 6টা সেমিস্টারের টোটাল ক্রেডিটটা তুমি যোগ করবে। যোগ করে যদি দেখো যে 73 ক্রেডিট হয়েছে, তাহলে তুমি পারবে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার কমপ্লিট করতে। অর্থাৎ 7 সেমিস্টার 8 সেমিস্টার তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে 7th এবং 8 আশা করি মোটামুটি যারা রেগুলার পাস করে আসছো, প্রত্যেকটা সেমিস্টারে ব্যাক পেয়ে ব্যাকগুলো ক্লিয়ার করে আসছো,
তোমাদের প্রত্যেকেরই আশা করি 7 এবং 8 সেমিস্টারে ভর্তি হওয়ার বা পড়াশোনা করার এলিজিবিলিটি থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্রেডিটের বিষয়টা কি বা এই ক্রেডিটটা কীভাবে অর্জন করতে হয়। এটাই মনে রাখবে যে টোটাল তোমাদের 122 ক্রেডিট, আর 122 ক্রেডিটের মধ্যে কারোর যদি 73 ক্রেডিটও থাকে 6টা সেমিস্টারে, তারা প্রত্যেকে 7 এবং 8 সেমিস্টারে ভর্তি হতে পারবে। এবার 7 আর 8 সেমিস্টারে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের মাস্টার ডিগ্রি কোর্সটা করতে হবে শুধুমাত্র 1 বছর। অর্থাৎ 7 আর 8 সেমিস্টারে 1 বছর তোমরা করবে, এক্ষেত্রেও তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে। তোমরা কিন্তু অলরেডি এই 6 সেমিস্টার যারা কমপ্লিট করে পড়াশোনা ছেড়ে দেবে, তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। কিসের সার্টিফিকেট? সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট। অর্থাৎ তোমরা প্রত্যেকে বিএ পাস করে ফেলেছো, যারা সায়েন্স থেকে তোমরা প্রত্যেকে বিএসসি পাস করেছো, যারা কমার্স থেকে প্রত্যেকে বিকম পাস করেছো। এবার এই যে গ্র্যাজুয়েট হওয়াটা, এই গ্র্যাজুয়েট হওয়ার পরেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য এলিজিবল, ইন্টারভিউ দেওয়ার জন্য। কারণ তোমরা প্রত্যেকে বিএ পাস করে ফেলেছো, সহজ বাংলায় যদি আমরা বলি বিএসসি পাস করে ফেলেছো, বিকম পাস করে ফেলেছো। এবার তোমরা যদি এমএসসি করতে চাও, এমকম করতে চাও, এমএ করতে চাও, তখন তোমাদের 7 সেমিস্টার 8 সেমিস্টারের ব্যাপারগুলো আসছে। বা তোমরা যদি মনে করো যে আমি এনইপির আন্ডারে আর পড়াশোনা করব না, এখান থেকে আমি 3 বছর কমপ্লিট করেছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবার মাস্টার ডিগ্রিটা আমি ইচ্ছা করলে ইগনু ইউনিভার্সিটি থেকে করব বা ইকফা ইউনিভার্সিটি থেকে করব বা স্টেটের বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে করব, সেটাও তুমি করতে পারো। বা তুমি যদি মনে করো যে আমি আবার বিএডে ভর্তি হয়ে যাব, আমি একবার ডিএলএড করব, আমার আর কোর্স করার কম দরকার নেই, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি, এটাই বলতে চাইছি যে তোমরা ইচ্ছা করলে এই 6 সেমিস্টারের পরে এনইপির আন্ডার থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। তো এবার তোমরা যদি মনে করো যে এনইপি থেকে তোমরা বেরিয়ে যাবে, তোমাদের জন্য কি অপশন রয়েছে? কারণ শুধু পড়াশোনা করে গেলেই তো হবে না, চাকরি বাকরিও করতে হবে। তো তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত অপশান চুজ করতে হবে। কিসের অপশান? যে 6 সেমিস্টারের পর প্রথম চিন্তা করতে হবে তুমি বিএড কিংবা ডিএলএড কোর্স করবে কি না। এই দুইটা থেকে একটা তুমি বেছে নেবে কি না, এটা সবার আগে তোমাকে চিন্তা করতে হবে। কারণ তুমি যদি শিক্ষকতার পেশায় আসতে চাও, শিক্ষকতার চাকরি করতে চাও, তোমাকে অবশ্যই বিএড অথবা ডিএলএড কোর্স করতে হবে। বিএড করার জন্য তোমাদের 50% মার্ক থাকতে হবে গ্র্যাজুয়েশনে, যারা জেনারেল রয়েছে, ওবিসি যারা রয়েছে, যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, তোমাদের 45% মার্ক যদি থাকে 6 সেমিস্টার পর্যন্ত, তাহলে তোমরা করতে পারবে। আর জেনারেল যারা রয়েছে তারা 50% মার্ক যদি থাকে, তারা প্রত্যেকে বিএড কোর্স করতে পারবে। আর ডিএলএড করার জন্য 12-এ যাদের 50% কিংবা 45% মার্ক রয়েছে, যারা এসটি, যারা এসসি, তোমাদের জন্য 45%, আর জেনারেল যারা রয়েছে তোমাদের জন্য 50%। এই মার্ক তোমাদের যাদের থাকে, তোমরা ইচ্ছা করলে 2 বছরের একটা বিএড কোর্স করতে পারো। সেটা আমাদের ত্রিপুরাতেও করতে পারো, ত্রিপুরার বাইরেও তোমরা করতে পারো। তো এই বিএড ডিএলএড যদি করো তাহলে তোমাদের যে যোগ্যতাটা তোমরা অর্জন করবে সেটা হচ্ছে শিক্ষকতার পেশায় তোমরা আসতে পারবে। তার জন্য তোমাদের টেট পরীক্ষা দিতে হবে, টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এবার তোমরা যারা মনে করো যে না আমি বিএড বা ডিএলএড করবো না, আমি অন্যান্য চাকরির দিকে যাব, এবার অন্যান্য আর কি চাকরি রয়েছে? যেমন তুমি জিআরবিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। জিআরবিটিটা কি তোমরা জানো যে ত্রিপুরাতে একটা নতুন বোর্ড তৈরি হয়েছে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। জিআরবিটির মাধ্যমে আমরা জানি যে হাজার হাজার চাকরি হয়েছে, সামনের দিকেও হাজার হাজার চাকরি হবে এবং প্রত্যেকে একটা প্রস্তুতি নিচ্ছে। এবং খুব শীঘ্রই কিন্তু এই জিআরবিটির নোটিফিকেশান আসবে। এই 1 বছরের মধ্যে জিআরবিটির নোটিফিকেশান এসে পরীক্ষা সম্পন্ন হবে এবং হাজার হাজার চাকরি হবে। তোমরা যদি মনে করো জিআরবিটির জন্য প্রস্তুতি নেবে, তাহলে জিআরবিটির জন্য ঘরে বসে প্রস্তুতি শুরু করে দিতে পারো। অনেকে এসএসসির জন্য প্রস্তুতি নেয়, ছেলে মেয়ে সবাই এসএসসির জন্য প্রস্তুতি নেয়, কারণ এসএসসি জিডি রয়েছে, জেনারেল ডিউটি, অর্থাৎ ডিফেন্সে চাকরি করার জন্য অনেকেই ইন্টারেস্টেড এবং এসএসসির জন্য প্রস্তুতি নেয়, তোমরা নিতে পারো। তারপরে টিপিএসসির জন্য প্রস্তুতি নিতে পারো। টিপিএসসির মাধ্যমে প্রতি বছর ত্রিপুরাতে চাকরি হচ্ছে। তোমরা রেলওয়ের জন্য প্রস্তুতি নিতে পারো। তোমরা নিতে পারো ওয়ার্ড সেক্রেটারির জন্য, কারণ প্রত্যেকটা নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারির জন্য পরীক্ষা হয়। তোমরা জেল পুলিশের জন্য প্রস্তুতি নিতে পারো। যদিও এই পরীক্ষাটা সবসময় হয় না, কয়েক বছর পর পর নোটিফিকেশান হয়। তোমরা ত্রিপুরা পুলিশের জন্য প্রস্তুতি নিতে পারো, তোমরা টিএসআর এর জন্য প্রস্তুতি নিতে পারো। এরকম অসংখ্য চাকরি, যেমন বর্তমানে ফরেস্ট গার্ডের জন্য অনেকে ফর্ম ফিল আপ করেছো, এটার জন্য প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ তোমরা ইচ্ছা করলে এই 6 সেমিস্টার কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা ইচ্ছা করলে এনইপির আন্ডার থেকে বের হয়ে এসে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।
আর যারা মনে করো যে না আমি মাস্টার ডিগ্রি করব, আমার পিজি কোর্স করব, আমি ইউনিভার্সিটিতে পড়বো, তোমরা 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়াশোনা করতে পারো। কারণ তোমাদের মধ্যে 99% ই 7 এবং 8 সেমিস্টারে পড়ার যোগ্যতা তোমাদের থাকবে। কারণ 75% এর বাধ্যবাধকতা নেই তোমাদের 6 সেমিস্টার পর্যন্ত। শুধুমাত্র 73 ক্রেডিটের কথা বলা হয়েছে। আর এই ক্রেডিট আশা করি প্রত্যেকেরই থাকবে। এই ক্রেডিটটা প্রত্যেকে অর্জন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকেই তোমরা ইচ্ছা করলে 7 আর 8 সেমিস্টার পড়তে পারবে। এবার তোমাদের চিন্তা, তোমাদের আম নিজস্ব অভিমত, ব্যক্তিগত অভিমত তোমরা তোমাদের ফ্যামিলির সাথে কথা বলে, বন্ধু-বান্ধবের সাথে কথা বলে আগে ডিসিশন করো তোমরা কি 7 সেমিস্টার 8 সেমিস্টার কমপ্লিট করবে, নাকি এখান থেকে তোমরা বের হয়ে এসে তোমরা বিএড, ডিএলএড এর দিকে যাবে বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো যদি বিএড, ডিএলএড এর দিকে তোমরা চিন্তা ভাবনা করো বা চাকরি পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করো, যেহেতু আমি তোমাদের এত বছর ধরে পড়িয়ে এসেছি 6 সেমিস্টার পর্যন্ত, তোমরা যারা আমার আন্ডারে পড়েছো, আমার সাথেও পরামর্শ করতে পারো। আমার চেম্বারে একদিন এসে ভিজিট করতে পারো। আমার সাথে আলোচনা করতে পারো যে যদি চাকরি পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে কোনটার জন্য প্রস্তুতি নিলে ভালো হবে। যদি তোমরা বিএড বা ডিএলএড এ ভর্তি হও তাহলে ত্রিপুরায় ভর্তি হলে ভালো হবে নাকি ত্রিপুরার বাইরে ভর্তি হলে ভালো হবে। সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে খোলামেলা আলোচনা করে দেব। একদিন আমার সাথে দেখা করবে, আলোচনা করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনাটা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। তো দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো ভিডিওতে।